আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি এখন। তো গাইস, বিগত 6 দিন ধরে আমি অসুস্থতা এবং ব্যস্ততার কারণে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। তো গল্পের নাম হলো ভালোবাসার খুনসুটি। তো চলো বেশি কথা না বলে করি। এতই যখন ছেলেদের পেট দেখিয়ে বেড়ানোর ইচ্ছা জাগে, তাহলে শাড়িটা এইভাবে না পেঁচিয়ে খুলে রাখলেই তো হয়। কানের একদম নিকটে এসে কথাটা শুনেই আমার অন্তরাত্মাটা হু হু করে কেঁপে উঠলো। গলাটা শুকিয়ে গেল হঠাৎ করেই। পিছনের দিকে তাকিয়ে কণ্ঠের মানুষটাকে দেখার সাহসটা আর হলো না, কারণ আমি তো জানি কে এই মানুষটা। কিন্তু কেনই বা এই কথাগুলো বললো? সবার ভাষ্য মতে আমার ছোট্ট মস্তিষ্কে মেলাতে পারলাম না কথার মানেটা। ভারী কণ্ঠে দাঁতে দাঁত চেপে আবারও বলে উঠলো, হট সেক্সি শোনার খুব ইচ্ছা জাগছে মনে। তাহলে বুকের আঁচলটা জড়িয়ে লাভ কি? আঁচলটা ফেলে দিয়ে শুধু ব্লাউজটা রাখলেই তো হয়। বিয়াদব। এবার রীতিমতো খুব করে কান্না পাচ্ছে আমার। এখন কিছুটা আন্দাজ করতে লাগলাম কথাগুলো কেন বললেন। আপুর গায়ে হলুদের হাসি ঠাট্টার মুহূর্তে যে এইভাবে নিভে যেতে হবে আমাকে কখনো ভাবতে পারিনি। আজ আমার বড় চাচার বড় মেয়ে রিমিয়াপুর গায়ে হলুদ, সেইখানেই হই হুল্লোড়ে মেতেছিলাম। হলুদে মেয়েরা সবাই কমলা কালার ও সবুজ কালারের মিশ্রণ শাড়ি পরেছে, আর ছেলেরা পরেছে গাঢ় সবুজ পাঞ্জাবি। মুখে সাজ বলতে কিচ্ছু নেই আমার, তবুও কেন জানি দেরি হয়ে গেল। বাসার সাইডে ফাঁকা জায়গা আছে, আর সেইখানেই আপুর হলুদের প্রোগ্রাম করা হয়েছে। এসে দেখি সবাই লাইনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ফটো সেশন করানোর জন্য এমন করে দাঁড়াতে হয়েছে সবার। আমিও বড় চাচার ছোট মেয়ে রিফাপু আসতেই একটা লাল ওড়না আমাদের হাতে ধরিয়ে দিল। ওড়নাটার মাঝখানে রিমিয়াপুকে নিয়ে আমি আর রিফাপু, আমার আরো দুটো চাচাতো ফুফাতো বোন আমার পিছনে দাঁড়ালো। অনেক হাসি মজা করে ফটো সেশন করতে করতে আপুকে টেনে স্টেজে নিয়ে গেলাম। তারপর তত্ত্ব নিয়ে একে একে সামনে যেতে হবে। আমার বাকি চাচাতো ফুফাতো বোনরা ও তার বান্ধবীরা সবাই সামনে দাঁড়ানো ছিল। এদিকে দেরিতে আসায় আমি আর রিফাপু রয়ে গেলাম পিছনে। তত্ত্বের ডালাটা আমার হাতে দিয়ে রিফাপু আমাকে সামনের দিকে দাঁড় করিয়ে দিল, আর সে পিছনে দাঁড়ালো। দূর থেকে কিছু ছেলে আমাদের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারছিলাম না, কিন্তু তাদের বাজে ভাষাগুলো ঠিকই শুনতে পারছিলাম। তবুও চুপচাপ দাঁড়িয়েছিলাম। তারপরই ঠিক কিছু সময় পরে গম্ভীর গলায় সেই কথাটা শুনে আমি চমকে গেছি। এই ব্যক্তিটির তো এখানে আসার কথা ছিল না, তাহলে কোথায় থেকে এখানে ওর আবির্ভাব ঘটলো? এই লোকগুলোকে কিছু না বলে কেন আমাকে এত বাজেভাবে কথা বললেন উনি? ঘুরিয়ে ফিরে সেই আমাকে অপমান করার জন্য পড়ে থাকেন বজ্জাত লোকটা। আজকেও এতগুলো মানুষের সামনে আমাকে ছাড়লো না ভেবেই চোখগুলো যেন ভিজে ভিজে উঠেছে। আমার ভাবনাগুলো দূরে ঠেলার জন্য রিফাপু আমার সামনে আসলো, আর আস্তে করে বলল, বোনও তোমার কোমর বিছাটা কোমরে নেই, পড়ে গেছে হয়তো। আরেক দফা চমকে গেলাম আমি। এতক্ষণে এই অদ্ভুত বজ্জাত লোকটার কথাগুলো আমি বুঝতে পারছিলাম খুব ভালোভাবেই। বাঙালি স্টাইলে শাড়ি পরেছিলাম, তাতে পেটের শতভাগ অংশ দেখা যাচ্ছিল। তাই পেট বের হওয়া থেকে বাঁচার জন্য কোমর বিছাটা কোমরে ভালোভাবে আটকে দিয়েছিল আপু। কিন্তু এত হাসি মজার মাঝে কখন যে কোমর বিছাটা পরে গিয়েছে বুঝতেই পারিনি। ছলো ছলো চোখে রিফাপুর দিকে তাকালাম, চোখ দিয়ে বুঝালাম, এই ওই তোমার বজ্জাত ভাইয়ের থেকে আজকের মতো আমাকে বাঁচিয়ে নিও। আপু চোখের ইশারায় বোঝালো, বাঁচতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে কেটে পড়ো। সহসাই রিফাপুর হাতে ডালটাটা দিয়ে দু হাতে শাড়িটা নিয়ে আঁকড়ে ধরলাম পেটে। পিছনের মানবের মনোভাব বোঝার জন্য একটু ফিরে তাকাতেই আমার ডান কাঠটা ওনার বুকের সাথে ধাক্কা খেলো। তারপর তড়িঘড়ি করে কেঁপে উঠলাম আমি। যতটুকু সাহস সঞ্চয় করেছিলাম সেটাও কর্পণ্যে ফুস করে উড়ে গেল যেন। শাড়িটা দিয়ে কোনোভাবে পেটটা দু হাতে আঁকড়ে ধরে এক প্রকার দৌড়ে চলে আসলাম সেইখান থেকে। রুমে এসে বিছানায় বসে বসে চিন্তা করতে লাগলাম, এই অদ্ভুত বজ্জাত লোকটা তো আসার কথা ছিল না। পড়াশোনার চাপে নাকি আজকে আসা সম্ভব হতো না, তাহলে হঠাৎ করে আসলোই বা কেন? ওনার না আসার কথাটা শুনে আমি মুখে না বললেও কতটা যে মনে মনে খুশি হয়েছিলাম তা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার সেই খুশিতে তিনি সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আমার তো আগেই বোঝা উচিত ছিল, ওনাকে ছাড়া আমাদের পরিবারের প্রতিটা ফাংশন অপূর্ণ। বড় বাবা, বড় মা, আম্মু আব্বু সহ পরিবারের প্রতিটা মানুষ ওনাকে ছাড়া কিছুই বোঝেন না। তাশরিফ, রনফ, তাসফি বড় চাচা ও আব্বুর একমাত্র আদরের ছোট বোনের ছেলে, আর আমার একমাত্র জমদূত। আমার এই 18 বছর বয়সেও 3 ভাই বোনের মাঝে বা আম্মু, বড় আম্মু, ফুপির মাঝখানে কোনো মনোমালিন্য দেখতে পাইনি। দাদু মারা যাবার পর চাচাই আব্বু এবং ফুপিকে সামলিয়েছে। বড় মাও যোদ্ধার মতো টিকিয়ে রেখেছে সংসারটা। ফুপি ছোট হলেও আগে ফুপির সংসারটা গুছিয়ে তারপর আমার আব্বু বিয়ে করেন। আম্মু নিজের করে নেই এই সংসারটাকে। রিমিয়াপুর কয়েক মাসের বড় তাসফি ভাইয়া, তাদের পরে নাকি আমার এক ভাই পৃথিবীতে এসেছিল, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আবারও চলে যেতে হয়েছিল তাকে। তারপর বড় মার কোলে আসে রিফাপু।
তার বছর দিনেক পরে নাকি অনেক জল্পনা কল্পনা করে আমি এই পৃথিবীতে আসি। এইসব কিছু দাদি, বড়মা, আম্মু আর ফুপি রিমিয়াপুর কাছ থেকে শুনেছিলাম। বিশাল এক জনগোষ্ঠীর পরিবার হলেও পরিবারের ছোট মেয়ে বললেই চলে আমাকে। তো গল্পটা মেয়ের দিক থেকে বলা হচ্ছে এভরিওয়ান, তো সবাই একটু এডজাস্ট করে নিবা। বিশাল জনগোষ্ঠীর পরিবার বলেছি তার কারণ হলো দাদুরা সবাই ভাই ছিলেন, বড় চাচা ও আব্বুর মতো জয়েন্ট ফ্যামিলির 3 ভাই ছিলেন তারা। তাদের মধ্যে দাদু ভাই ছিলেন সবার ছোট। ছোট দাদিকে বিয়ে করে পরিবারে আনার পর থেকেই নাকি ছোটখাটো ঝামেলা চলতো পরিবারে। তারপর থেকেই খন্ডে খন্ডে আলাদা হয়ে যায় সবাই। দাদু মারা যাবার পর বড় চাচু ও আমার আব্বু আমাদের আলাদা হওয়া ছোট্ট পরিবার নিয়ে চলে আসেন শহরে। মাঝে মাঝে গ্রামে গেলেও শহরে বেড়ে ওঠা হয়েছে আমাদের। পরিবারের ছোট মেয়ে হওয়ার দরুন সবকিছু বলার সাথে পেলেও আমার কিছু চাওয়ার ওপর ধলিসাৎ করে দেন তাসফি ভাইয়া। সবার চেয়ে বেশি আদর রাখলেও শাসনটাও আমি বেশি পাই। আমাকে নিয়ে ওনার কিছু করা বা বলার ওপরে কেউ কথাই বলে না, কিন্তু কেন কেউ কিছু বলে না সেটার উত্তর আমার অজানা। পরিবারের একমাত্র ছেলে হয় যেন তাসফি ভাইয়া সবার চোখের মণি। তার উপর পড়াশোনায় সবসময় টপ। তিনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত মাঝে মাঝে ওনাকে খুব করে গলা টিপে ধরতে ইচ্ছা করে, কিন্তু সেই সাহসটুকু আমার নেই। রিফাপুকে দেখে আবারও চোখের কোনায় পানি এসে ভিড় করলো। রুমে ঢুকে একটা মিষ্টি হাসি দিয়ে তার হাতে থাকা শপিং ব্যাগটা আমার দিকে এগিয়ে দিল, আর তারপর বলল, তোর এই আধখোলা শাড়িটা পুরোপুরি খুলে ফটাফট এইটা পরে ছটপট নিচে চল। এবার আরো অভিমান জমে গেল আমার মনে। কত ইচ্ছা ছিল রিমিয়াপুর বিয়েতে শাড়ি পরে অনেক মজা করব। অনেক কষ্ট করে শাড়িটা পরেছিলামও, কিন্তু আপু এসে সযত্নে শাড়িটা খুলতে বলছে, একেই বলে ভাগ্য। মনে মনে ভেবেছিলাম আর যাবই না হলুদে, যতক্ষণ পর্যন্ত ওই বজ্জাত বদমাইশ লোকটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাব না। এক আকাশ অভিমান নিয়ে রিফাপুকে বললাম, আমি যাব না কোথাও, তুমি চলে যাও আর তোমাদের ওই আদরের বজ্জাত ভাইকে নিয়ে মজা করো, আনন্দ করো, আমাকে দরকার নেই তোমাদের। এবার টুপটাপ করে এক ফোঁটা পানি পড়লো চোখ থেকে। বুঝতে পারলাম বড্ড বেশি রাগ হচ্ছে এবার আমার। অতিরিক্ত রাগের বশে কান্না পেয়ে যাই কেন জানি। রিফাপুর দিকে তাকিয়ে দেখলাম সে মিটিমিটি হাসছে। বনু তো দেখি অনেক রেগে গেছে, কিন্তু সে কি জানে তার জন্য পুরো হলুদের অনুষ্ঠানটা স্টপ করে রাখা হয়েছে। আর সেই মহান কাজটা কে করেছে তা নিশ্চয়ই বলতে হবে না। আমি বললাম তো যাব না আমি। বলতেই শপিং ব্যাগটা আমার দিকে ঠেলে ফেললো রিফাপু আপু। বেরিয়ে আসলো কলাপাতা রঙের একটি জামাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আর একটুও সময় নষ্ট করিস না, দেখবি তাসফি ভাইয়া চলে এসেছে, তোর জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি জামাটা পরে নে বনু প্লিজ, আর রাগ করে থাকিস না। অবাক হয়ে জামাটার দিকে তাকিয়ে থাকলেও রিফাপুর কথাটা আমি শুনতে পেয়েছি। জামাটা দেখার পর এক নিমিষে মন খারাপ যেন দূর হয়ে গেল। অসম্ভব রকমের সুন্দর দেখতে জামাটা। শাড়ির থেকেও এই জামাটাতেই আমাকে ভীষণ ভালো লাগবে, কিন্তু এটা আপুকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। তাই একটু গম্ভীর হয়ে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। আমার কথাটা শুনে রিফাপু আপু মনে মনে অনেক স্বস্তি পেল। আমার গালটা টেনে হাসতে হাসতে বলল, আহ কত নাটক তার। জামাটা দেখে যে মনের ভিতর লাড্ডু ফুটছে সেটা তো আর মুখে বলবি না। তাড়াতাড়ি কর এখন, তা না হলে তাসফি ভাই যে কোনো সময় এখানে চলে আসবে। তাসফি ভাইয়ের কথাটা শুনে একটা স্বপ্ন ঢুক গেলাম। যতই মনে মনে ওনার গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করি না কেন, ওনার কথা শুনলে এমনিতেই কেন জানি একদল ভয় এসে আমার ছোট্ট মনের ভিতরে বীর জমায়। থাক, আমাকে এইভাবে আর ভয় না দেখিয়ে তাড়াতাড়ি শাড়িটা খুলতে সাহায্য করো। মুচকে এসে শাড়ির পিনগুলো খুলতে লাগলো রিফাপু। শাড়িটা খুলে ভাঁজ করে বিছানায় রেখে বলল, আমি নিচে গিয়ে দেখি কি অবস্থা, তুই জলদি করে জামাটা পরে নিচে চলে আসবি, তা না হলে কিন্তু সত্যি সত্যি তোর কপালে দুঃখ আছে। শেষের কথাটা বলে একটু হাসি দিল রিফাপু। আর একটু দেরি করলে সত্যি আমার কপালে বিরাট বড় দুঃখ আছে। তাই জামাটা নিয়ে আমি বাথরুমে ঢুকতে ঢুকতে বললাম, যাচ্ছি, আমাকে ভয় দেখাতে হবে না। তোমাদের সেই আদরের বজ্জাত মার্কা ভাইয়াকে বলে দিও আমি যাচ্ছি। হো হো করে হেসে দিয়ে রিফাপু চলে গেল। আমিও পাহাড় সমান রাগ, দুঃখ, ভয় নিয়ে রেডি হতে লাগলাম। নতুন জামা পেলেই যেন ছোটবেলায় ফিরে যায়, তার মধ্যে এত সুন্দর একটা জামা। কিছুক্ষণ আগের ঘটনা যেন একদম ভুলে গিয়েছি। ওড়নাটা সামনে দিয়ে এক পাট করে দুপাশে ঝুলে দিয়ে বরাবর নিজেকে দেখছি। সত্যি তখনকার চেয়ে এখন শতগুণে ভালো লাগছে নিজেকে। লোকটা যেমনই হোক না কেন, ওনার পছন্দটা অনেক ভালো। আগে যতবার আমাকে কিছু কিনে দিয়েছে সবগুলোই অসাধারণ ছিল। কথাগুলো বজ্জাত মার্কা হলেও তাসফি ভাইয়ার চয়েসটা অলওয়েজ বেস্ট। তাসফি ভাইয়ার কথা মনে পড়তেই হলুদের কথা মাথায় আসলো আমার। এতক্ষণে তো ভুলেই বসেছিলাম রিমিয়াপুর হলুদের কথা। উফ, আর একটুও সময় নষ্ট করা যাবে না, না হলে সেই বজ্জাত লোকটা আমাকে একদম আস্ত রাখবে না। আয়নায় আরো একবার নিজেকে দেখলাম।
তারপর তড়িঘড়ি করে দরজা খুলে নিচে যাবার জন্য যখনই পা বাড়ালাম, তখনই কেউ একজন আমার হাতটা টেনে ধরলো। তাসফি ধরু ধরু বুক নিয়ে পিছনে ফিরে তাকাতে আমার মনের ভয়গুলো যেন দূর হয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে হাসি। এতক্ষণে যে ভয়টা পাচ্ছিলাম, এক মুহূর্তে আসলে সেই ভয়টা কেটে গেল যেন। কিন্তু হাতটা ধরে রাখা মানুষটির পাশে যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তিটিকে দেখে হাসিটা যেন গায়েব হয়ে গেল আমার। এই একটা মানুষ যাকে ভালোবাসলো তাসফি ভাইয়ার পরে অনেকে অনেক বেশি ভয় পায়। হুটহাট বড় মাকে ভয় পেলেও আলাদা একটা সম্মান বোধ থেকেই মান্য করি তাকে। শুধু আমি না, পরিবারের ছোট বড় সবাই এক কথায় রাজি হয়ে যায় ওনার। বড় মা আমাকে ভালোভাবে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, কিছুতেই শাড়ি ছাড়া অন্য কিছু পরবি না। সেই তো পড়তেই হলো। শুধু শুধু ছেলেটার এক গাদা টাকা নষ্ট। মনে মনে যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। বড় মাকে দেখার পর ঠিক বুঝেছিলাম আমাকে এমন কিছুই শুনতে হবে। আর বলবেই বা না কেন, তার অতি আদরের ছেলেটা যে এই জামাটা কিনেছে। কেন রে, আমি কি বলেছিলাম ওই বজ্জাত লোকটাকে আমার জন্য এই জামাটা আনতে? আর এখন সব দোষ আমার হয়ে গেল। যদিও আমার চয়েসটা একদম জিরো লেভেলের, তবুও হাজারটা দোকান ঘুরে ঘুরে একটা শাড়ি পছন্দ হয়েছিল। কিন্তু শাড়িটা পরার পর এমন কিছু হবে তা আমি কল্পনাতেও আনতে পারিনি। বড় মার কথা একদম প্রতি উত্তরে বললাম আমি। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আর আমার হাত ধরে সামনে দাঁড়িয়ে আছে ফুপি। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফুপি বড় মাকে বললেন, ভাবি এভাবে বলছো কেন? ছোট মানুষ তো, সবার শাড়ি পরা দেখে ওরও একটু একটু ইচ্ছা করে, এটাই স্বাভাবিক, তাই না? ফুপির প্রতি উত্তরে বড় মা বলে উঠলো, ছোট মানুষ, সেই জন্যই তো ওর কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে সেগুলো আমরা বুঝি। শাড়ি পরেছে ভালো কথা, নিজের শরীরের কোথায় কি বেরিয়ে আছে সেটা তো খেয়াল রাখবে নাকি? ছেলেগুলো রাজীবের বন্ধু বলে তাসফি চুপ করে আছে। দেখলি তো কত কি করে শান্ত করলাম ছেলেটাকে। তাছাড়া যে কি বাঁধিয়ে দিত আল্লাহ ভালো জানে। মেয়েগুলোকে নিয়েও আর পারি না। কত লোকজন বাহির থেকে এসেছে, একটু সাবধানে থাকবে তো নাকি? বড় মার কথাগুলো অতি লেভেলের খাঁটি হলেও ভীষণ রকমের বিরক্ত লাগছে আমার কাছে। এমনিতেই কতটা দেরি হয়ে গেল, এখন না গেলে ওনার অতি আদরের বজ্জাত ছেলেটা আমার যে কি হাল করবে সেটা আমি কি করে বুঝাবো? এখন ফুপি আমার একমাত্র শেষ ভরসা। ফুপির দিকে তাকাতেই যেন আমার মনের কথাগুলো বুঝতে পারলো আর বলে উঠলো, এখন রাখো তো ভাবি এইসব কথা। আর দেখো মেয়েটাকে কত সুন্দর লাগছে, আর শুধু গালটাই অনেক ফাঁকা ফাঁকা লাগছে। তুই বরং আমার সাথে চল। বড় মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে নিজের সাথে টানতে টানতে ফুপি নিয়ে চলে গেল। বড় মার থেকে ছাড়া পেয়ে হাফ ছেড়ে বাঁচলাম যেন। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফুপি আমাকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিল। আর আলমারি থেকে কিছু একটা বের করে নিয়ে আসলো। হাতের বক্স থেকে মুক্তোর মতো একটা মালা আমাকে বের করে দিল, আমার দিকে এগিয়ে দিল। ভেবেছিলাম বড় মার হাত থেকে বাঁচাতে ফুপি একটা বাহানা দিয়ে এইখানে নিয়ে এসেছে, কিন্তু এখন তো দেখি সবটাই তার উল্টো। মালা নামক জিনিসটার প্রতি আমার কোনো আগ্রহ না থাকলেও অবাক হয়ে তাকিয়ে রইলাম মালাটার দিকে। অসম্ভব রকমের সুন্দর একটা মালা। এভাবে তাকিয়ে না থেকে এই মালাটা এখন পরে নে তো। তুমি তো জানোই ফুপি, এই মালাটালা আমার একদম পড়তে ইচ্ছা করে না, আর ভালো লাগে না। আমি এমনিতেই ঠিক আছি। ফুপি বলল, সবাই কত সেজেছে আর তুই কিনা একটা মালাও পড়তে চাচ্ছিস না, এটা কেমন কথা বলতো? গলাটাও কেমন যেন খালি খালি লাগছে। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে এই মালাটা পড়তেই হবে। আমার কয়েকবার বারণ করার পরও আমার কথাগুলো যেন কানে নিল না ফুপি। ফুপির এত জোরাজুরি, তার মধ্যে এত সুন্দর একটা মালা, আর লোভ সামলাতে পারলাম না। তাই সিদ্ধান্ত নিলাম মালাটা কালকে বিয়েতে পরবো। তারপর বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তোমার কাছে রেখে দাও, কালকে পরবো ওটা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমায় যেতে দাও এখন। তা না হলে যে তোমার ছেলেটা আমার কি হাল করবে ভাবতেই চাইছি না আমি। আমার কাতর কণ্ঠের কথাটা শুনে হেসে উঠল ফুপি। আলতো করে আমার মাথায় হাত দিয়ে বলল, এবার যদি কিছু বলে তাহলে সোজা আমাকে এসে বলবি, তারপর আমিও দেখবো আমার মেয়েটাকে কিছু বলার সাহস পাই ও কি করে। এবার আমিও হেসে উঠলাম। তারপর ফুপিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে বলবো, এবার সত্যি অনেক দেরি হয়ে যাবে, আমি গেলাম। ফুপিকে কথাটা বলে আর ওইখানে দাঁড়ালাম না, ভাবতে লাগলাম ঠিক কতক্ষণ আগে রিফাপু আমাকে এই জামাটা ধরিয়ে দিয়ে বলেছিল, জলদি করে নিচে আয়। উফ, এই বজ্জাত লোকটা যদি সেটা কাউন্ট করে তাহলে তো আমি আজকে শেষ। কি হবে আমার? কে বাঁচাবে আমাকে? না, আর ভাবতে পারছি না। এখন তো আমার জন্য যান বাঁচানো ফরজ। গ্রাউন্ড জামা, দুপাশে ওড়না ঝোলানো, সাথে উঁচু হিল পরে কষ্ট হলেও দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। মনে হচ্ছে যত তাড়াতাড়ি নিচে যাব ততই আমার জন্য মঙ্গলজনক। দোতলা থেকে এক প্রকার দৌড়ে পুরোপুরি সিঁড়ি বেয়ে নিচে নামলেও শেষ সময়ে যে আমার জন্য এরকম বিরাট একটা দুর্দশা অপেক্ষা করছিল তা আমি কল্পনাও করতে পারিনি। তারা হরে শেষ সিঁড়িতে পানা দিয়ে হঠাৎ করে পাটা বাড়িয়ে দিলাম, আর ফ্লোরে গিয়ে পাটা পড়লো। সাথে পরনের ওড়নাটাও যেন শত্রুতা করলো আমার সাথে। পায়ের সাথে পেঁচিয়ে হুড়মুড় করে সোজা নিচে পড়তে নিলাম।
চোখটা খিচে বন্ধ করে নিলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আজকে আমি শেষ। গত 1 মাস হাসপাতালের বেডে নিচেকে কল্পনা করে নিলাম, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে মনে হলো আমি তো নিচে পড়ে যাইনি, বরং কেউ আমাকে জড়িয়ে নিয়েছে তার সাথে। কোমরে শক্ত একটা হাতের অস্তিত্ব টের পেলাম। আস্তে আস্তে চোখটা খুলে ফেললাম। কোমরে জড়িয়ে রাখা হাতের মালিককে দেখার জন্য মাথাটা উঠিয়ে দেখতেই আমি যেন কেঁপে উঠলাম। ভয় ভয় মুখটা যেন আরো ভয় পেয়ে চুপসে গেল। শেষে কিনা এই বজ্জাত লোকটার কাছে পড়লাম আমি। এখন কি হবে আমার? কে বাঁচাবে আমাকে? বাহিরে গেলেও হয়তো কিছুটা রক্ষা পেতাম রিফাপুর সাথে থেকে, কিন্তু এখন বিড়ালের নেই মিনমিনিয়ে কাপা কাপা কণ্ঠে বলতে লাগলাম, ভাইয়া আসলে আমি তো। এটা বলতেই ছেড়ে দিলেন তাসফি ভাইয়া আমাকে। ছেড়ে দেওয়াতে যেন আমি স্বস্তি পেলাম। হঠাৎ ভারী গম্ভীর গলার আওয়াজে আবারও কেঁপে উঠলাম আমি। তাসফি ভাইয়া আবারও বলল, হাত পা ভেঙে পুরো বাড়ির আনন্দটা মাটি করার জন্য এইভাবে দৌড়াচ্ছিলি? হাত পা ভেঙে রিমির বিয়ে ছেড়ে তোর পিছনে সবাই ছোটাছুটি করুক, সেটাই চাচ্ছিলি তুই নাকি? সারাদিন এত লাফালাফি করিস কেন বেয়াদব? আমি মনে মনে বললাম, আল্লাহ আমাকে বাঁচাও। এই লোকটার কথার উত্তরে এখন আমার কি বলা উচিত সেটাই ভেবে পাচ্ছি না। আমি কি ইচ্ছে করে হাত পা ভাঙার প্ল্যান করেছিলাম নাকি? এই বজ্জাত লোকটার জন্য এত তাড়াহুড়া হলো আমার। ভীত চোখে তাসফি ভাইয়ার দিকে তাকিয়ে বলতে লাগলাম, আসলে ভাইয়া আমি দেখতে পাইনি, হঠাৎ ওড়নাটায় পা জড়িয়ে গেল। কথাটা শেষ করার আগে আবারও এক রাম ধমক দিয়ে চুপ করে দিলেন। চোখ কি আকাশে থাকে তোর, দেখতে পাস না? গাধি কোথাকার একটা। হঠাৎ চুপ হয়ে গেল তাসফি ভাইয়া। তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকালো। আমাকে ঝাড়তে ঝাড়তে হঠাৎ এইভাবে চুপ হয়ে যাওয়ার কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে কি পিছনে? উফ, এবার খুব করে জব্দ হবে তাসফি ভাইয়া। এই একটা মানুষের সামনে আমাকে কিছু করতে বা বলতে পারে না ভাইয়া। খুশিতে পিছনে তাকাই, এক বিন্দু আলোর আশাটা যেন নিভে গেল আমার। কাউকেই দেখতে পেলাম না। ভেবেছিলাম ফুপাকে দেখে হয়তো সে চুপ হয়ে গেছে, কিন্তু আমার ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হলো। আমার ভাবনার ছেদ ঘটিয়ে আবারও দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, না শাড়ি না ওড়না, কোনো কিছুতেই ঠিক জায়গায় থাকে না তোর। যৌবন কতটা জ্বলছে পড়ছে সেটা ছেলেদেরকে দেখানোই একমাত্র কাজ হয়ে গেছে তোর, তাই না? চমকে উঠলাম আমি। চকিত চাহনিতে নিজের দিকে তাকিয়ে থম মেরে গেলাম আমি। এতক্ষণ আমি ওনার সামনে এইভাবে ছিলাম, কান্না পাচ্ছিল আমার খুব। বড়মাই ঠিকই বলেন, কোনো কিছুতেই আমি খেয়াল রাখি না, খেয়াল করে দেখি না। ওড়নাটা যে কখন এক পাশ থেকে পড়ে গিয়ে চলে আছে আমি বুঝতেই পারিনি। এই বজ্জাত লোকটাকে এখন আমি কি করে বোঝাবো যে আমি ইচ্ছা করে কিছুই করিনি, একদম অ্যাক্সিডেন্টলি ভাবে ঘটে গেছে সবটা। ঘাড় থেকে মাথাটা যেন আলাদা হবে, সবকিছুই বুঝতে পারছিলাম। তাসফি ভাইয়া কিছু বলার জন্য হাত উঠিয়ে এগিয়ে আসতেই ছোট কণ্ঠে চিৎকার ভেসে আসলো আমার কানে। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো আকাশের ঝলমলে রূপালী রঙের চাঁদটা আমার হাতে এসেছে। এই মুহূর্তে খুশিতে আবেগপ্রবণ হয়ে গেছি। এই লোপা ডাকটা অসম্ভব রকমের সুন্দর লাগে আমার কাছে, কিন্তু এই মুহূর্তে যেন কেমন লাগছে সেটা আমি বোঝাতে পারবো না হয়তো। তাসফি ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম অনেকটা স্বাভাবিক রূপে ফিরে এসেছেন এতক্ষণে। মনে মনে আল্লাহকে অসংখ্যবার শুকরিয়া জানালাম। মলিন মুখে হাসি ফুটে আবারও পিছনে তাকালাম। ঠোঁটের কোণে হাসিটা আবারও বিস্তৃত হলো আমার। কিছু বলার আগে গুটিসুটি পায়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আবারও চিৎকার করে বলে উঠলো, লোপা আপু। নিমিষেই আরো শতগুণ ভালো হয়ে গেল আমার মনটা। হট করে কোলে তুলে নিয়ে এক হাত দিয়ে গালটা টেনে দিয়ে বলে উঠলাম, আতু বড়ি। খিলখিল করে হেসে উঠলো আমার 3.5 বছরের পিচ্চি চাচাতো বোন আতিফা। কেন জানি এই পিচ্চির মুখটা পুতুলের মতো দেখতে। মিষ্টি মিষ্টি কথাগুলো আমার মন বিশাল পরিমাণে ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আজ কতদিন পর পিচ্চিটাকে দেখতে পেয়ে ভীষণ রকমের খুশি লাগছে। বড় বাবা ও আব্বুর চাচাতো ভাই হলেন আতিফার বাবা আহতাব কাকু। সবগুলো চাচাদের মাঝে তিনি হলেন সবার ছোট। আজ কতদিন পর পিচ্চিটাকে দেখতে পেয়ে ভীষণ রকমের খুশি লাগছে। বড় বাবা আব্বুর চাচাতো ভাই হলেন আতিফার বাবা আহতাব কাকু। সবগুলো চাচাদের মাঝে তিনি হলেন সবার ছোট। লেখাপড়া শেষ করে চাকরিতে ঢুকেই তারপরে বিয়ে করেন তিনি। আহতাব কাকুর ছেলে আদিবের জন্ম হবার বছর 3 পরে তাদের কোলে আসে ফুটফুটে একটা মেয়ে। কিন্তু ভাগ্যের সেই পরিহাস, নিষ্পাপ ভাইয়ের মতো আমার সেও এই পৃথিবী ত্যাগ করে। তারপর চাচি কোনো বাচ্চা না নেবার সিদ্ধান্তে অটল থাকলেও আল্লাহর নিয়ামতে প্রায় কয়েক বছর আগে ফুটফুটে পুতুলের মতো আতিফার জন্ম হয়। পুরো পরিবারের সবার সাথে আতিফার খুব ভালো মেলামেশা থাকলেও আমার সাথে বন্ডিংটা যেন একদম অন্যরকম। চাকরির জন্য চাচি ও 2 সন্তানকে নিয়ে ফেনীতে থাকতে হয় আহতাব কাকুর। শহরে এত বছর থাকলেও চাচি বরাবরই গ্রামকে ভীষণ পছন্দ করেন। চাচা চাকরির জন্য আসতে না পারলেও চাচি ঠিক সময় করে ছেলে মেয়ে দুটোকে নিয়ে নিয়ম করে প্রতি মাসে একবার ফেনী থেকে আসে। তাই মাঝে মাঝে যখন গ্রামে যেতাম তখন তাদের সাথে দেখা হতো। কিন্তু এবার প্রায় কয়েক মাস পর রিমিয়াপুর বিয়ে উপলক্ষে দেখা। আতিফাকে দেখার পর অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি যেন। ওর গালটা টেনে রেখে বললাম, কেমন আছো আতিফা বুড়িটা?
আমার কথা শুনে তার ছোট্ট ছোট্ট অস্পষ্ট আদুবলিত বলে উঠল, খুব ভালো। পিচ্চির কথা শুনে তাকে জড়িয়ে ধরলাম শক্ত করে, আর গভীর করে ওর গালে একটা চুমু খেলাম। তারপর আমার গালটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আমাকে একটা আদর দিবে না? সাথে সাথে আমার গালে, কপালে, নাকে সহ পুরো মুখে অনেকগুলো চুমু করতে লাগলো আতিফা। পিছন থেকে তাসফি বলল, উফ তাসফি, তোর কপালে এইগুলো নাই, কন্ট্রোল করে নিজেকে। তাসফি ভাইয়ার ধীর কণ্ঠের কথাগুলো কিছুটা কানে আসতেই চুপ হয়ে গেলাম। এতক্ষণে তো ভুলেই গিয়েছিলাম এই বজ্জাত লোকটাও এইখানেই আছে, কিন্তু আতিফার সামনে আমাকে কিছু বলতে পারছে না, এতেই শান্তি। কতটা বজ্জাত হলে বাচ্চা মেয়েটা আমাকে একটু আদর করলে তার এতটা হিংসা হয় যে এইভাবে বলতে পারছে, ভেবেই রাগ হতে লাগলো আমার। আমাকে অনুসরণ করেও আতিফা ভাইয়ার দিকে তাকালো। তারপরে শুরু হয়ে গেল আমার কোল থেকে নামার জন্য তার উদ্গ্রীবতা। আমার কোল থেকে নেমে ছুটতে তাসফি ভাইয়ার কোলে চড়ে গেল। তারপরে শুরু হলো আতিফার বিখ্যাত আদর বর্ষণ। হতাশ হলাম আমি, ওনাকে বলতেও হলো না আদর করে দেবার জন্য। একটু অবাক হলাম না আমি, বরং আরো রাগযুক্ত হলো তাসফি ভাইয়ার উপর। গত 6 মাস আগে কোনো একটা জরুরি কাজে ফেনীতে গিয়েছিলেন তিনি, সেখানে 10-12 দিন থাকতেও হয়েছিল। আহতাব কাকুর ওইখানেই উঠেছিলেন। তারপর থেকে আতিফার সাথে ওনার বন্ডিংটা ঠিক আমার মতোই গড়ে উঠেছে। মাঝে মাঝে মনে হয় হয়তো আমার থেকেও অনেকটা বেশি। এটা মনে হতে আবারও এক ধাপ রাগ বেড়ে যায় ওনার প্রতি। তাসফি ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে আতিফার 2 গালে আমার থেকেও গভীরভাবে চুমু দিল। তাও কোথায়, আমার ঠোঁটের লিপস্টিকের স্পষ্ট দাগ যেখানে, ঠিক সেইখানটায়। তারপর আমার দিকে তাকিয়ে আবারও একটা বিখ্যাত বাঁকা স্টাইলে হাসি দিয়ে উঠলেন। এই হাসিটা হাজারো মেয়ের মন কাড়া হলেও আমার এই মুহূর্তে ঠিক সহ্য হলো না। ভিতরে ভিতরে জ্বলে উঠলাম বেশ। আতিফা বলল, তাফি ভাই, আমার চকলেট কোথায়? আতিফার কথায় ওর দিকে ফিরে তাকালো তাসফি ভাইয়া। ওর গালে হাত রেখে বলল, আতপরি, চকলেট চাইতো তোমার? এক্ষুনি এনে দিচ্ছি, কিন্তু তার আগে তো নতুন বউকে হলুদ লাগাতে হবে, তাই না? আতিফা মাথা নাড়ায় তাসফি ভাইয়ার কথায়। ওনার কোল থেকে নামতে চাইলে জিজ্ঞেস করে, কি হলো, নামছো কেন? যাবে না আমার সাথে? আতিফা বলল, না, আমি লোপা আপুর সাথে যাব। দেখো না আমাদের জামাটাও এক, তাই আমি লোপা আপুর সাথেই যাব। চক করে উঠলো আমার চোখ দুটো আতিফার কথায়। উফ, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল আমি যেন জিতে গেছি এই বজ্জাত লোকটার থেকে। তাই তাড়াতাড়ি করে ওর হাতটা টেনে ধরে নিয়ে আস্তে আস্তে বলতে লাগলাম, ওকে তাসফি ভাইয়া, ওকে ছাড়েন, দেখছেন না ও আমার সাথে যাচ্ছে, তাহলে ওকে যেতে দিন, এমনিতেই দেরি হয়ে গেছে, এখন আপনার জন্য আরো দেরি হচ্ছে, সেই তো পরে আমাকে বকাঝকা করবেন। তাসফি ভাইয়া বলল, ছেলেদের দেখানোর জন্যই তো এত পেতনি সাজতে দেরি করিস, আর বলিস আমার জন্য দেরি হচ্ছে। তোর তো দিনকে দিন সাহস বাড়ছে, চরম লেভেলের বেয়াদব হয়ে যাচ্ছিস দিনকে দিন। চুপ হয়ে গেলাম আমি। মনে হচ্ছে এই বজ্জাত লোকটার গলাটা এক্ষুনি টিপে ধরি। ওনার জ্বালায় আজ পর্যন্ত কোনো ছেলের সাথে ঠিকমতো ফ্রেন্ডশিপ করতে পারলাম না, আর বলে কিনা আমি ছেলেদের দেখানোর জন্য পেতনি সেজেছি। এখন অবশ্য এইসব কথা সহ্য করতে শিখে গেছি, কারণ প্রায় ওনার থেকে এইসব কথা আমার শুনতে হয়। আতিফা এতক্ষণ আমাদের দিকে হা করে তাকিয়ে থাকলেও এতক্ষণে সেও হয়তো বিরক্ত, বারবার আমার হাত জাকিয়ে দিচ্ছে। আমার কোনো সারা শব্দ না পেয়ে এবার বলেই উঠলো, ও লোপা আপু, চলো না, আপু বউয়ের কাছে যাবো। ধ্যান ভাঙলো আমার। তাসফি ভাইয়ের থেকে চোখটা সরিয়ে ওর দিকে তাকালাম, ঠোঁটের কোণে হাসি এনে বললাম, ওলে বাবালে, এই তো যাচ্ছি এত বড়ি, চলো। আর দাঁড়ালাম না ওখানে, আতিফার হাতটা ধরে হাঁটতে লাগলাম ওই দিক থেকে। যেতে যেতে এবার পিছনে ফিরে তাকালাম। আমাদের যাবার সময় বাঁকা এসে তাকিয়ে আছেন তাসফি ভাইয়া আমাদের দিকে। বুঝলাম না সব সময় কেন এই বিখ্যাত বাঁকা স্টাইলে হাসতে হবে। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলে উঠলাম, অসহ্য, অসভ্য, বজ্জাত একটা মানুষ। এক আকাশ পরিমাণের হতাশা নিয়ে হলুদের স্টেজের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম আমি আতিফার হাত ধরে। এত এত ভয়ভীতি যেন হঠাৎ করে তুচ্ছ মনে হচ্ছে আমার কাছে। এই বজ্জাত লোকটার সাথে সাথে এখন রিফাফুকেও আচ্ছা করে ধোলাই দিতে হবে মনে হচ্ছে। হারিয়ে ফেলা রাগটাও যেন এবার ফিরে এসেছে। আসবেই বা না কেন, বরং আরো উচ্চ পরিমাণে রাগ ফিরে আসার কথা। আমাকে এত পরিমাণে তাড়াতাড়ি আসতে বলার পরেও তাদের ফটো সেশনই শেষ করা হয়নি এখনো। আমাকে দেখে কাজিনরা তাকিয়ে থাকলেও রিফাপু এগিয়ে আসলো আমার দিকে। উপচে পড়া খুশি নিয়ে বলতে লাগলো, যাক, অবশেষে তুই আসলি তাহলে। আমি তো ভেবেছিলাম তোর হয়তো এখনো সাজগোজ হয়নি। আমি বললাম, তুমিও শুরু করলে এখন? কই, আমি সেজেছি, আমাকে ভয় দেখিয়ে তাড়াতাড়ি নিচে নামালে, কিন্তু এখন তোমাদের ফটো সেশনই শেষ হয়নি, আরো আধা ঘন্টার ভিতরে শেষ হবে না মনে হচ্ছে। আর আমি ওই দিকে শেষ হয়ে যাচ্ছিলাম, তেতিয়ে কথাগুলো বলতে লাগলাম। আমার কথার কোনো প্রকার রিয়াকশন না দিয়ে হেসে উঠলো রিফাপু। একটুও অবাক হলাম না তাতে, ঠিক এমনটাই যে আমি আশা করেছিলাম তার থেকে। সবচেয়ে রিফাপুই আমাকে বেশি বোঝে। দূরে থাকলেও সুখ দুঃখ সবকিছু শেয়ার করার একমাত্র সঙ্গী সে। রাজশাহীতে চান্স পাওয়ার জন্য বছর কয়েক সেইখানে থাকতে হয় আপুকে।
পড়াশোনার চাপে বাসায় আসতে পারে না তেমন, কিন্তু 2 মাস পর পর ছুটে আসে আমাদের কাছে। আর বাসায় আসলেই গল্পের ঝুড়িতে কেটে যায় আমাদের অনেক নির্ঘুম রাত। ঝগড়াঝাটি না থাকলেও রাগ অভিমান ভালোবাসাগুলো সবসময় আমাদের মাঝেই থাকে। হাসতে হাসতে রিফাপু বলতে লাগলো, কতদিনের প্ল্যানিং করে বিয়ে হচ্ছে আপুর, আজকে ছবি তুলবে না তো কবে তুলবে? চল এখন এই পাকনা বুড়িটাকে নিয়ে। আপু কতবার বললো তোর কথা, ছবি তুলবে বলে। তার মধ্যে ছোট্ট আতিফা বলে উঠলো, চলো চলো তাড়াতাড়ি চলো। সবাই ছবি তুলে শেষ করে ফেললো। রিফাপু ও আমি একসাথে হেসে উঠলাম আতিফার কথা শুনে। আসলে একটা পাকনা বুড়ি। ওর গাল টেনে হাসতে হাসতে বললাম, হ্যাঁ হ্যাঁ চলো। শেষ করে ফেললাম সবাই। তারপর রিমা আপুর কাছে যেতেই ক্যামেরাম্যান আমাদেরকে তার পাশে বসতে বলল। বসে পড়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিভিন্ন স্টাইলে ছবি তোলা। একের পর এক ছবি তুলে যাচ্ছে ক্যামেরাম্যান, আর তার পাশে দাঁড়িয়ে আছে ভিডিও করছে একজন। পুরো গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও করছে সেই লোকটা। তাসফি ভাই এসে উপস্থিত হতেই তাকেও আমাদের পাশে দাঁড়াতে বলল রিমি আপু। তাতে কোনো প্রকার দ্বিমত না করে আমার পাশে এসে দাঁড়িয়ে পড়লেন তিনি। খানিকটা অবাক হলে প্রকাশ করলাম না। আরো কিছুক্ষণ ছবি তোলার পর সরে আসলাম রিমা আপুর পাশ থেকে। সাথে সাথে রিমি আপুর বিশাল বান্ধবীর দল জায়গা করে নিল আপুর আশেপাশে। তাদের দেখে চলে আসতে চাইলেন তাসফি ভাইয়া। ঠিক তখনই একটা আপু বলে উঠলো, যাচ্ছেন কেন? আমাদের সাথেও কিছু ছবি তুলতে পারেন, আমরা মাইন্ড করব না। বলে লাজুক হাসলো আপুটা। মনে হয় ওনার উপর ক্রাশ নামক বাসটা খেয়েছেন। সাথে সবগুলো আপু সাই দিল ওই আপুটার কথাই। তারাও চাচ্ছে ওনাদের সাথে ছবি তুলুক তাসফি ভাইয়া। সহসাই কপাল কুঁচকে গেল আমার। কেমন মেয়ে ভাবা যায়, একটু সুন্দর ছেলে দেখলেই তাদের সাথে ছবি তোলার অফার করে বসে। তাসফি ভাইয়ের দিকে তাকিয়ে দেখি আবারও ওনার সেই বিখ্যাত মার্কা বাঁকা স্টাইলে হেসে চলেছেন। এবার মেয়েগুলো হয়তো একেবারেই শেষ হয়ে যাবে তার হাসি দেখে। আপুগুলো হয়তো ভেবেই নিয়েছিল সে হয়তো রাজি হবেন, কিন্তু আমাকে আর সবাইকে অবাক করে দিয়ে বলে উঠলেন, সরি আপু, এতক্ষণ অনেকগুলো ছবি তুললাম, এখন আমার মুড নেই। এসব ছবি তোলার আলো টালো আমার আবার খুব বেশি বিরক্ত লাগে। যখন আবারও ভালো লাগবে তখন আপনাদের সাথেও ছবি তুলবো। আপুগুলোর মুখগুলো বেলুনের মতো চুপসে গেল যেন। তাদের দেখে আমি মনে মনে হাসলাম। ঠিক এমনটাই আশা করেছিলাম ওনার থেকে। উফ, যা দিল না, একদম ঠান্ডা মাথায় বাস যাকে বলে। কিন্তু আপুগুলোকে দেখে আমার খুব মায়াও লাগলো। কি হতো একটা ছবি তুললে। কত আশা করে বলেছিল আপুগুলো। উনি আসলে একটা বজ্জাত লোক। ফটো সেশনের পালা শেষ হলো প্রায় আরো 20 মিনিট পর। তারপর শুরু হলো আপুর গায়ে হলুদ লাগানো। প্রথমে বড় চাচা ও বড় মা হলুদ লাগালেন বড় আপুর গায়ে। তারপর আব্বু আম্মু, ফুপি ফুপা, কাকা কাকি সহ সবাই যেন তার গায়ে হলুদ লাগাতে লাগলেন। তারপর শুরু হলো আমাদের পালা। আস্তে আস্তে সবাই একটু একটু করে রিমু আপুকে হলুদ লাগাতে লাগলাম। আপুকে হলুদ লাগানো শেষ করে একটা চেয়ারে বসে পড়লাম কাজিনদের সাথে। আতিফাকে সেই কখন নিয়ে গেছে তাসফি ভাইয়া চকলেটের লোভ দেখিয়ে। রিফাপু বাসার ভিতরে গেছে কিছু একটা আনতে, তাই বাকি কাজিনদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পরে নাচ গান শুরু হবে। হঠাৎ আমার মোবাইলের ফোনটা বেজে উঠলো। ঠিক চিনতে পারলাম না ভেসে ওঠা নাম্বারটা। রিসিভ করব কি করব না ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। পর মুহূর্তে আবারও বেজে উঠলো। বুঝতে পারলাম হয়তো কেউ পরিচিত কল করেছে। রিসিভ করে হ্যালো বললেও কাজিনদের হইচয়ের কারণে অপর পাশের কিছু কথাই আমার কানে আসলো না। তাই চেয়ার ছেড়ে একটু এগিয়ে গেলাম কিছুটা দূরে। রূপালী রঙের চারটা আজকে না ওঠাই, চারিদিকে অন্ধকার ছেয়ে আছে। লাইটিং এর আলো যত দূর পৌঁছাচ্ছে ঠিক তত দূরেই আলোকিত হয়ে আছে। ফোনটা নিয়ে কিছুটা দূরে এসেই দাঁড়ালাম। হ্যালো হ্যালো বললেও কোনো শব্দ আসলো না অপর পাশ থেকে। ফোনের সামনে খেয়াল করে দেখলাম লাইনটা কেটে গেছে কিনা, কিন্তু না, লাইনটা আছে এখনো। বুঝতে পারলাম যে হয়তো কেউ মজা করার জন্য এমন করছে। আবারও কানে নিলাম ফোনটা কিছু শক্ত ভাষা বলার জন্য। মুখ খুলতেই হঠাৎ বুঝতে পারলাম আমার গালে ঠান্ডা হাতের একটা স্পর্শ। কেঁপে উঠলাম আমি। মুখ থেকে কিছু একটা বলার সাহস হারিয়ে ফেললাম। সাথে সাথে বুকের সব সাহস যেন নিমিষেই শেষ হয়ে গেল। শুধু বুঝতে পারলাম একটা শীতল হাত আমাকে বিচরণ করছে আমার ডান গালে। প্রায় 20 সেকেন্ড পর হাতটা সরে গেল আমার গাল থেকে। এতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলেও কাপা কাপা হাতে ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম। হাতের মানুষটাকে তা দেখার জন্য পিছনে ফিরে তাকালাম। আবারও চমকে গেলাম। গলাটা যেন আমার ফট করে শুকিয়ে গেল। এই মুহূর্তে এক ফোঁটা পানি আমার খুব বেশি প্রয়োজন। না, আর কিছুই ভাবতে পারছি না। এখানে থাকা সম্ভব না। আর 1 সেকেন্ড থাকলে হয়তো আমি আজকে শেষ। গায়ের সর্বশক্তি দিয়ে ছুটতে লাগলাম বাসার দিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার খুনসুটি গল্পের 1 নাম্বার পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অথবা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো গাইস, দীর্ঘ 6 দিন পর তোমাদের মাঝে আমি নতুন গল্প নিয়ে এসেছি ইউটিউবে। তো অনেক দিন পর ইউটিউবে গল্প দেওয়ার জন্য চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে আছে। তো তোমাদের এখন করণীয় হলো এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট এবং লাইক আর ভিডিওটা শেয়ার করে দিতে হবে।
তো গাইস, আজকে আমি দেখতে চাই তোমরা কে কে আমার গল্প শুনতে ভালোবাসো আর কে কে আমাকে ভালোবাসো। যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর আমার গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওর টার্গেট হলো তোমরা 300 কমেন্ট আর 1000 লাইক কমপ্লিট করে দিবা। আমি জানি না কতটুকু করতে পারবা, তারপরও চেষ্টা করো যেন হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে আমি পরবর্তী পর্বগুলো এইটার মতোই বড় করে দেওয়ার চেষ্টা করব। তো গাইস, তোমরা যদি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই আমার কথা আমি রাখবো। তোমাদের জন্য 20 মিনিট প্লাস এমনকি 30 মিনিটের ভিডিও আমি দিব যদি তোমরা চ্যালেঞ্জ কমপ্লিট করে দিতে পারো। জানি না আমি তোমরা আমার জন্য কে কতটুকু করবা, তারপরও বললাম দেখি তোমরা আমার জন্য কতটুকু করো, আমাকে কতটা ভালোবাসো, কতটা সাপোর্ট করো। তো দেখি তোমরা আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো কিনা। যদি করতে পারো অবশ্যই আমার দেওয়া আমি কথা রাখবো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।